এতদিন ভিডিওতেই দেখে এসেছি, নিজের চোখে দেখা আর এইখানে থাকার যে একটা আলাদা ভাইব, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সি আমরা আজকে লোকাল থেকে গাড়ি নিয়ে লোকাল সাইট সিনগুলো করতে বেরিয়েছি। তো তোমরা যারা কেউ যদি মনে করো এখানে এসে লোকালে সাইট সিন করবে, তাহলে এই হলো সাগর ভাই, সাগর রায়। তো সাগর ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিয়ে নিতে পারো, ওনার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর যখন যোগাযোগ করবে তখন বলো কোথা থেকে তোমরা নাম্বারটা পেয়েছো, তাহলে ওনার চিনতে সুবিধা হবে, ঠিক আছে? তো অনেক সময় হয় যে এসে একটু লোকালে ঘোরবার মন হলো, তো তাহলে যদি লোকাল সাইট সিন করতে চাও, উনি তোমাদেরকে যত লোকালের যা যা সাইট সিন আছে সমস্ত খুব ভালোভাবে করিয়ে দেবেন। তো তোমরা সাগর ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে, আর এমনি স্ক্রিনেও ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই অহলদারা ভিউ পয়েন্ট দেখার জন্য যদি তোমরা গাড়ি নিয়ে ভেতরে যাও তাহলে এন্ট্রি ফি পড়বে 50 টাকা, আর বাইক পড়ে 20 টাকা করে। আর যদি গাড়ি বাইরে রেখে তোমরা হেঁটে ভেতরে ঢুকো তাহলে সেক্ষেত্রে এন্ট্রি ফি হবে 10 টাকা করে পার পার্সন। যদি গাড়ি নিয়ে যাও পুরো গোটা খালি 50 টাকা দিলেই হয়ে যাবে। এই হচ্ছে ভিউ ফ্রম অহলদারা। মানে এখনো আমরা এলাম, হ্যাঁ এখনো অহলদারা পুরো ঢুকিনি, কিন্তু এই এত অবধি গাড়ি আছে। তোমরা তো দেখলেই রাস্তাটা কত সুন্দর রাস্তা, আর জাস্ট পিছনটা দেখো। চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উঠে যেতে হয়। এই উঠে এলাম, এখানে দেখো প্রচুর হোমস্টে রয়েছে। তোমরা চাইলে অহলদারাতে এসেও থাকতে পারো, মানে অহলদারা ভিউ পয়েন্টে এসেও থাকতে পারো। জাস্ট দেখো, নর্মালি দেখো দেখো দেখো, অসাধারণ লাগছে। জাস্ট দেখো ভিউ দেখো, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর। এতদিন ভিডিওতেই দেখে এসেছি, নিজের চোখে দেখা আর এইখানে থাকার যে একটা আলাদা ভাইব, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সি এটা হচ্ছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসের ওই রক ফরমেশনটা। এটা দেখো, এটা মাথা আর এটা নাক, আর এটা ওনার দাড়ির মতন লাগছে, ঠিক যেন মনে হচ্ছে সাইড ফেস ওনার দেখা যাচ্ছে। কি অসাধারণ না? এই দেখো, এখানে কিন্তু তিস্তার অনেক কটা বাঁক দেখতে পাওয়া যাচ্ছে, গতিপথ অনেকটা, প্লাস এই যে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে। দূরে ওয়েদার কিন্তু বেশ খারাপ,
জানি না আজকেও কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখতে পাবো কি না, কিন্তু যেটা এখন দেখতে পাচ্ছি সেটা তো এক কথায় অনবদ্য। চলো তোমাদেরকে ওই খাঁটা নিয়ে যাই। আমি আর যাবো না, এখান থেকে ভিউ দেখো। স্লিপ করছে বাবু, জাস্ট ভিউ দেখো। উফ মা, এই ভাই চললো ওইখানে। ভ্যালিটা দেখো, পার্পেল, ছোট 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 পার্পেল ফ্লাওয়ারে পুরো ভরে আছে, খুব সুন্দর। ইস, খালি যদি কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যেত তাহলে 16 কলা পূর্ণ হয়ে যেত। আমি ওই অতটা নেমে এসেছি, আমার ভয় করছে। তোমাদের যদি ভয় করে তোমরা নামবে না, কিন্তু ওখানে পা স্লিপ করছে, কিন্তু যেতে তো হবেই। ওখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। কেমন দেখতে লাগে, যারা আসতে পারবে না এতটা নিচে তারা অন্তত জানবে তো যে এখান থেকে এরকম দেখা যায়, তাই না? ঘাসগুলো ভিজে তো, তাই স্লিপ করছে। মাটিটা ঠিক আছে। চলে এসেছি, আগে ওই দিকটা যাই, তারপর ওই দিকটা যাব। দেখো কোন ওই ওপর থেকে নিচে চলে এসেছি, আর এবারে এইটা। অসাধারণ, এরকম লাগে এখান থেকে। ও মা, তিস্তাকে আরো কাছ থেকে দেখা যাচ্ছে, দেখো এই যে তিস্তা, আর ঠিক এই জায়গাটা করে কালীঝরা ড্যাম। ভ্যালিটা এরকম লাগছে, দূরের ওই পাহাড়টাকে দেখো, মাথায় মেঘ। এই যে এখানে রয়েছে হোমস্টে, সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এরকম প্রচুর হোমস্টে রয়েছে এখানে, অনেকগুলো আছে। দেখো এখান থেকে ভিউটা খুব সুন্দর, এগুলো চা গাছ। ওইখানে একটা, এই জায়গাটা করে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। এটা অবশ্যই এই হোমস্টের নিজস্ব পার্সোনাল ভিউ পয়েন্ট। ওখানে গেলে আর এইখানটায় কিছু দেখার নেই। এই সব হোমস্টেসগুলোতে যারা স্টে করবে তারা ওই রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এক্সট্রা করে এই ভিউ পয়েন্টে আসার কোনো প্রয়োজন নেই তাদের। যদিও শিটংয়ে সমস্ত হোমস্টেজই ওই কাঞ্চনজঙ্ঘা ফেসিংই। এবারে কারোর হয়তো ঘর থেকে দেখা যায়, কারোর হয়তো ব্যালকনিতে আসতে হয়, কারোর একটু কর্নার করে দেখা যায়, কিন্তু দেখা এইখানে পুরোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, অনেক বড় রেঞ্জ দেখা যায় শিটং থেকে। এটা একটা হোমস্টে রয়েছে, অহলদারা প্যারাডাইস হোমস্টে, এই অহলদারা ভিউ পয়েন্টের মধ্যেই।
এবারে চলে এসেছি শিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। গাড়ি এখানে পার্ক করা হলো, এখানে পার্কিং নিল 50 টাকা। চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। এখানে 2 বছরের ওপরে সবার জন্য 50 টাকা করে পার হেড টিকিট। আর এখানে কিন্তু কোনো কিছু যদি অনুমতি ছাড়া টাচ করা হয় বা যদি কমলা লেবু তোমরা ছিঁড়ে ফেলো তাহলে কিন্তু 500 টাকা করে জরিমানা করা হবে। ভিতরে আর যাচ্ছি না। এই দেখো, এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। খুব একটা বড় জায়গা না, বেশ একটুখানি একটা জায়গা, গ্রিন মতন দেখতে পাচ্ছ, কাপড় দিয়ে ঘেরাই এতটাই জায়গা। ওই গাছে ছোট ছোট অরেঞ্জ হয়েছে। এগুলো হচ্ছে পাহাড়ি টমেটোর গাছ, আর ওইটা হচ্ছে অরেঞ্জ। এই দেখো এখানেও একটা গাছ রয়েছে, সেটা এখানেও একটা গাছ রয়েছে, এটা হচ্ছে অরেঞ্জ। ছোটো ছোটো এখন কাঁচা। এখন অ্যাকচুয়ালি শিটং মানেই হচ্ছে কমলা লেবুর গ্রাম, কিন্তু কমলা লেবু এখন হয়নি। কমলা লেবুর জন্য বেসিক্যালি আসতে হবে ডিসেম্বর জানুয়ারির দিকে, তাহলে কমলা লেবুটা পাওয়া যাবে। তো ঢুকলাম না, আর বেরিয়ে যাচ্ছি। ওনারা নিজেরাই বললেন গিয়ে ভেতরে কী করবেন, সেরকম তো কিছু হয়ই, তাই জন্য আর যাচ্ছি না। তো আপাতত এখান থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। এই যে এইখানে এখন মোমো খাবো, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখান থেকে মোমো খেতে খেতে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদেরকে দেখা দেবে না, সেইভাবে বলে দিয়েছে। একদম ওয়েদার খারাপ ওইদিকে, ওপরের দিকে খুব সুন্দর এখানটা, দেখো পরিষ্কার। এই যে আমাদের মোমো চলে এসেছে, 2 প্লেট নিয়েছি, 8টা করে 80 টাকা। আর 4টে চা অর্ডার করেছি। চা এখানে 20 টাকা করে, আর কফি 40 টাকা করে। কেমন? ভালো, খুব ভালো, টেস্টি। আয়ুষ কেমন? এখানকার এই দোকানের খাবার ঠিক এই অরেঞ্জ গার্ডেন তার সামনেই হচ্ছে এই দোকান। এই দোকানে মানে তোমরা যদি অরেঞ্জ গার্ডেনে আসো, আমি পার্সোনালি বলবো এখানকার চিকেন মোমোটা তোমরা ট্রাই করে দেখো, আর ডেফিনেটলি সঙ্গে চা খেতে পারো। এরকম চিকেন মোমো পাহাড়ে খুব কম পাওয়া যায়, দারুণ খাবার এখানে। এটা হলো শিটংয়ের কিউই গার্ডেন। এটা একটা পার্সোনাল প্রপার্টি, তাই এটাকে দেখতে যেতে দেওয়া হয় না, তাই জন্যই আর দাঁড়ালাম না, তোমাদেরকে এমনি ওপর থেকে দেখিয়ে দিলাম। যখন অহলদারা থেকে তোমরা শিটংয়ের ভেতরে যাবে, তখনই রাস্তার বাঁ হাতে এই কিউই গার্ডেনটা তোমাদের নজরে আসবে, ঠিক নামথিং পোখরির আগে। আমরা চলে এসেছি নামথিং পোখরি। এই যে নামথিং পোখরির এখানে এলে ঢুকেই প্রথমে তোমাদের পড়বে এই হনুমানজির মূর্তিটা। আর ঠিক হনুমানজির মূর্তির এইখান থেকেই দেখো দেখতে পাওয়া যাচ্ছে, এই হনুমানজির মূর্তির ঠিক পাশেই এই হলো নামথিং পোখরি লেক, যেটা বেসিক্যালি সারা বছরে বেশিরভাগ টাইমেই কিন্তু জল থাকে না, এটা শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে। আর এই নামথিং পোখরির বিখ্যাত হচ্ছে হিমালয়ান স্যালামেন্ডারের জন্য, যেটা ওই বর্ষাকালে দেখা যায়, তাও খুব রেয়ার। এখানকার স্থানীয় বাসিন্দারাই বলে যে তারাই খুব একটা দেখতে পায় না। তো ধীরে ধীরে এইসব জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো জল এখন নেই, বেসিক্যালি এখন একটা পুরো মাঠের মতনই লাগছে। তো আর একটা যেটা হচ্ছে, এর ঠিক পাশেই রয়েছে পাইন বন। পাইন বনের ভেতর থেকে তোমরা অনেক সরু সরু ট্রেল চলে গেছে, তোমরা চাইলে সেখানে গিয়েও একটুখানি হেঁটে আসতে পারো। ভেতরে একটা শিব মন্দির আছে, চলো দেখি কতটা যেতে পারি। আর আমাদের গাড়িটাকে ওইখানে রাখা হয়েছে। এখানে একটা পাথর আছে, সেটাকেও পুজো করা হয়। সেই নামথিং পোখরি, এখান থেকে নাবা তো যায় না, এটাকে পুরো কাঁটা তার দিয়ে ঘিরে রাখা রয়েছে। আর এই ফরেস্টের ভেতর থেকে যাওয়া একটা আলাদাই অনুভূতি, আলাদাই থ্রিল। তার মধ্যে মেঘলা হয়ে গেছে, কিরকম কিরকম সাউন্ড আসছে পোকার।
রাস্তাটা দেখি কোথায় যাচ্ছে। অনেকেই আছে ভেতরে, আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। না, ওই একজনকে দেখতে পাওয়া গেছে, সেটা আমাদেরই সাথী। সে আগে একলা একলা ঘুরতে চলে গেছে। শিব মন্দিরটা, শিব মন্দিরের ওপরে আমি আগে সেখানে এদিকটা দেখে নিলাম। এখানটা কি বলতো, ওই তো গাছগুলো, এই গাছগুলো রয়েছে না, হ্যাঁ এখানে এরম ভাবে রয়েছে সরু রাস্তা। পুরো সিংকোনা গাছে এখানে ঘেরা। এটা একটা ছোট মতন ট্রেল গেছে, মন্দিরটা অন্যদিকে। ভাবলাম আগে এটা দেখে আসি। আমরা এসে পৌঁছিয়েছি শিব মন্দিরে। তোমরা দেখো এখানে কিন্তু পুজো অর্চনাও হয়, ওই যে হোমের জায়গাও করা। এত সুন্দর একটা পরিবেশ সত্যি কি পোষায় না? খালি দেখো এখানে, এখানে, ওখানে, ওইদিকে তো মানে ভর্তি, মানে কি ভালো লাগে না? এখানে ডাস্টবিন বক্স করা আছে, তার সত্ত্বেও এখানে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে যাবে। মানুষ নামেই মানুষ, মান আর হুঁশ দুটোই আর নেই, হারিয়ে ফেলেছে। আমরা কেউ কিন্তু সাপোর্ট করি না এইভাবে নোংরা করাটা। পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা দেখতে কি ভালো লাগে না? তোমরা প্লিজ যখন আসবে এই জিনিসগুলোকে একটু কনসিডার করবে, মাথায় রাখবে, যাতে এইভাবে পরিবেশটাকে নোংরা করো না। প্লিজ তোমরা এগুলো করো না। যখন তোমরা কোনো জায়গায় ঘুরতে যাবে, বেড়াতে যাবে, নির্দিষ্ট স্থানেই কিন্তু নোংরাগুলোকে ফেলো। এই যে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি যোগীঘাটে। হচ্ছে যোগীঘাট ব্রিজ, যেটা 2015-তে বাবা রামদেব এসে ইনগ্রেট করে গেছেন। আর এই যে এইটা হচ্ছে যোগীঘাটের পুরনো ব্রিজ, কাঠের, এখন আর ইউজ হয় না, অনেকেই তোমরা জানো। আর নিচ থেকে বয়ে যাচ্ছে রিয়াং নদী। জানি না তোমরা আওয়াজটা পাচ্ছ কিনা নদীর, কি দারুণ লাগছে। এখানে একটা হোমস্টে আছে, ওই যে রিভার ভিউ হোমস্টে। হ্যাঁ, তোমরা চাইলে কেউ এখানেও থাকতে পারো। থাকলে হবেটা কি, এইখানে থাকলে তোমরা নদীতে নেমে স্নান করতে পারো। হ্যাঁ, অনেকে স্নান করে নদীতে নেমে। আপার সিটং ওইখানে, আমরা ওইখানে কোথাও ছিলাম, যেখান থেকে আমরা যোগীঘাট ব্রিজ
খুব ইজিলি দেখতে পাচ্ছিলাম, বাট ওটা ক্যামেরাতে আসার কথা নয়। ওই দিক থেকে এলাম, শিলং থেকে ব্রিজটা ক্রস করে এদিকে এসে তারপরে বাঁ হাত দিয়ে এগিয়ে এলে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রবীন্দ্র ভবন মংপুতে। তো চলো দেখি কি আছে। মনে তো হচ্ছে বন্ধ, আজ তো বন্ধ হওয়ার কথা নয়, তাও বন্ধ। এইটার এমনি পড়ে রয়েছে, না এটা বন্ধই তো। ওখানটায় দেখি কি আছে। সামনে ওটা মিউজিয়াম। এই যে টিকিট কাউন্টারটা এখানে। এখানে হ্যাঁ হ্যাঁ 5-এর ওপরে টিকিট লাগবে। আর ভেতরে এই যে তো টিকিট, ভিডিও করতে দেবে না। আর পার হেড 25 টাকা করে পড়লো। এখানে ফটোগ্রাফি এখানে আর দেবে না, বাইরে দেবে। ভিডিওগ্রাফি করা মানা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর মংপুর এই রবীন্দ্র ভবনে বহুবার এসে থেকেছেন। এটা একসময় ছিল সিনকোনা প্ল্যান্টেশনের মুখ্য অধিকর্তার তার বাসভবন, আর তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্যা মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেন। মৈত্রী দেবীর ডাকেই মংপুতে 1938 সাল থেকে 1940 সালের মধ্যে কবিগুরু 4 বার গিয়েছিলেন। প্রথমবার মংপুর সুরেল বাংলোতে এসেছিলেন, সময়টা ছিল 1938 সালের 21শে মে। তারপর বাংলো বাড়ি, মানে যেটা এখন এই রবীন্দ্র ভবন, এখানেই উনি এসে 3 বার থাকেন। কবিগুরুর বহু লেখায় মংপুর এই বাড়ির উল্লেখ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর এখানে রবীন্দ্র সংগ্রহশালা তৈরি হয়। 2018 সালে এই সংগ্রহশালা নতুন রূপে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। রবীন্দ্রনাথের ব্যবহার করা নানান জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়। আর এই পিছনে ওইটা হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন। তোমরা চাইলে মংপুর
এই রবীন্দ্র ভবন মিউজিয়ামের এখানে রবীন্দ্র ভবন এই গেস্ট হাউস রয়েছে, সেখানেও থাকতে পারো। বুকিং ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। এখানে ভিআইপি সুইটগুলো রয়েছে, ফ্যামিলি রুম আছে, ডরমেটরি আছে। এখানে ফ্রি ওয়াইফাই, পার্কিংও অ্যাভেলেবেল আছে, গিজার আছে, ইলেকট্রিক কেটেল অ্যাভেলেবেল আছে এই সমস্ত রুমের মধ্যে। তো তোমরা যদি কেউ মনে করো এই মংপুতে এসে এই গেস্ট হাউসে থাকবে, তো ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এবার আমরা এই মিউজিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলবে না। আর আজকে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাকে অন করে দিয়ে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তখনই সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। এইটা হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘর সেই পুরনো সময়ের মতন করেই রাখা গোয়ালঘর রয়েছে। এই এখানকার গরুগুলো গায়ের লোমগুলো মোটা মোটা, ফারগুলো বেশি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সিটং মনাস্ট্রি বা আপার ঘালেতার লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। লাটমহালদিরাম রোডের ঠিক পাশেই একটুখানি হেঁটে এগোলেই সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই মনাস্ট্রি। এই মনাস্ট্রির প্রকৃত নাম হলো আপার ঘালেতার লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। কেউ কেউ একে লেপচা মনাস্ট্রি ডাকেন, বা কেউ কেউ মানা গ্রামের কাছে অবস্থিত হওয়ার জন্য একে মানা মনেস্ট্রিও বলেন, বা অনেকে এটাকে থাম মনেস্ট্রিও, যেহেতু থামদারা গ্রামে অবস্থিত সেই জন্য এটাকে থাম মনেস্ট্রি বলেও অনেকের কাছে এটি পরিচিত। এই মনেস্ট্রিটা হচ্ছে শিটংয়ের সবথেকে পুরনো মনেস্ট্রি, যা প্রায় 350 বছরের পুরনো। বেসিক্যালি মাটি আর বাঁশ দিয়েই তৈরি এই মনেস্ট্রিটা। স্টিল এখনও এটা সেই পুরনো স্ট্রাকচারটাই রয়ে গেছে। স্থানীয়দের কাছে জানতে পারলাম যে এটি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে রূপান্তরিত হওয়ার আগে এটা লেপচা রানী মহল বা লেপচা রানীর প্রাসাদ ছিল, আর এটাই শিটংয়ের একমাত্র মনেস্ট্রি যা কিনা লেপচা বুদ্ধিস্ট সম্প্রদায়ের দ্বারাই এটি পরিচালিত হয়। আমরা এবারে চলে এসেছি এই আই লাভ শিটং লেখা একটা জায়গায়। এটা আপার শিটং এর মধ্যেই পড়ে। হ্যাঁ, এটাও একটা ভিউ পয়েন্ট। এই এত উঠতে হবে এখন। এখানে গাড়ি বাইক কিন্তু ওঠে না, এখানে শুধু হাঁটি হাঁটি করেই উঠতে হয়। না ওঠে গাড়ি, সেটা যারা ওই এই যে হোমস্টেগুলোতে থাকবে তাদের জন্য, বাট আদার্স যদি কেউ আসে এখানে তাদের জন্য না। লেখা রয়েছে আই লাভ শিটং। ও মা, রিয়েলি ভেরি নাইস। এখানেও হোমস্টে আছে, বেশ বড় হোমস্টে। আর এই হলো আই লাভ শিটং। আর এখান থেকে
ভিউ। সামান্য এটা মেন রাস্তা, ওখান থেকে এইটা অনেকটা অ্যালটিটিউডের ফারাক। রোড নিয়ে আমি আর কোনো এক্সট্রা করে আর কোনো কথা বলতে চাইছি না। রোড একটা আলাদা চ্যাপ্টার, বাট জায়গা প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে, ঢেলে। এই কারণে নৈসর্গিক দৃশ্য প্রচুর ভালো। এই কারণে আমার মনে হয় যেহেতু এখনও অবধি খুব পপুলার শিটং হয়ে ওঠেনি শুধু রাস্তার জন্য। শুধু রাস্তার জন্য। যখন রাস্তা একদম ঠিকঠাক হয়ে যাবে তখন এখানে আমার মনে হয় পর্যটকদের এখানে আনাগোনা আরও অনেক বেড়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর শেয়ার করতে একদম ভুলবে না। যারা আজকে প্রথমবার আমাদের এই চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে অন করে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো আমাদের সিরিজটা কিন্তু এখনও শেষ হয়নি, অনেক কিছু আসতে চলেছে। তো তার জন্য তোমাদেরকে আমাদের এই সন্ধ্যাঙ্কা ব্লগ চ্যানেলে নজর রাখতেই হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।